হাই বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি সুমিতা। বিবাহিত জীবনে আমার বর আর একটা মিষ্টি ননদ আছে। এই নিয়ে আমার সংসার। আমার বর এক প্রাইভেট কোম্পানিতে ম্যানেজারের পদে আছে। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো অন্য মেয়ের আপেল চাপতে আমার খুব ভালো লাগে। সেই মজাটা এখন নেই। সে হলো আমার ননদ রিমু। ওর দাদা সারাদিন বাড়ি থাকে না, আর এই হলো আমার সুযোগ। আমি খেতে বসে, টিভি দেখতে গিয়ে, স্নান করতে গেলে, ঘুমাতে গেলে আমি ফাজলামি করে আপেল চাপতাম। ও কিছু বলতো না। তবে আমাদের ননদ বৌদির এই খুনসুটি আর বেশি দিন থাকলো না। ওর দাদা ভালো একটা সম্বন্ধ পেয়ে রিমুর বিয়ে দিয়ে দিল। খুব ধুমধাম করে বিয়ে হলো। আমি একদিকে খুশি হলাম, কারণ ছেলেদের পরিবার খুব ভালো। ওদের পরিবারের সবাই দেখলাম খুব হাইফাই, তাই আমার ভালো লাগলো। তবে কিছুটা দুঃখ হলো আমার। কদিন খুব খারাপ লাগলো। সবাই বলে ননদ খারাপ হয়, কুটনি হয়। তবে আমার ননদ আমার কাছে একটা বান্ধবীর থেকেও বেশি। এইভাবে প্রায় 6 মাস কেটে গেল। হঠাৎ একদিন খবর এলো যে রিমুর শাশুড়ি স্ট্রোকে মারা গেছে। শুনে খুব খারাপ লাগলো। ওর দাদা গেল। এরপর 3 দিনের মাথায় আমাকে আমার বর রিমুর শ্বশুরবাড়ি পাঠালো, কারণ রিমু একা এই কদিন সব কাজ গুছিয়ে করতে পারবে না। আমি গাড়ি করে চলে গেলাম রিমুর শ্বশুরবাড়ি। আমি এসে দেখলাম যে রিমু এই কদিনে কেমন যেন শুকিয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখে অবাক হলাম, ওর বর ওকে অনেক ভালোবাসে। রিমু নিজেই আমাকে বলল, বৌদি আজকে আমি তোমার কাছে ঘুমাবো। আমি বললাম ঠিক আছে। রাতের খাবার শেষ হলে আমি তাড়াতাড়ি আমার ঘরে চলে আসলাম, আর আমার ননদের জন্য অপেক্ষা করতে লাগলাম। এই বাড়ির উপর তলায় 2টো রুম, একটা আমাকে দিয়েছে, অন্যটা রিমু আর তুলসী রায় থাকে। রিমুর বরের নাম তুলসী রায়। তবে রিমুর বর আজ বাড়ি নাই বলে ঘরটা ফাঁকাই রয়েছে। অনেকক্ষণ হলো রিমু আসছে না দেখে আমি খাটে হেলান দিলাম। জানি না কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো আমার ফোনের রিংটনের শব্দে। একটা রং নাম্বারে ফোন এসেছে। দেখলাম আমার ঘরে কে যেন বিছানা করে আমাকে ঠিক করে বালিশে শুয়ে দিয়ে গেছে, আর আমার ননদ এখনও আসেনি। আমার চিন্তা হলো এখন প্রায় 1টা বেজে গেছে। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম রিমুকে খুঁজতে। ছাদের আশেপাশে তো কেউ নেই। নিচে কিসের যেন শব্দ শুনতে পেলাম। কাঠের ঠক ঠক আওয়াজ, যেন কোনো কিছু একটা কাঠের কিছুর উপর ধস্তাধস্তি করছে। আমি নিচে নেমে গেলাম। তবে আওয়াজটা খাট থেকে আসতেছে, আর সেটা হলো আমার ননদের শ্বশুরের ঘর থেকে। ঘরের কাছে আসতেই খুবই ধীরে একটা শব্দ শুনতে পেলাম। সেটা একটা মেয়ের আওয়াজ, আর এই আওয়াজ আমার চেনা, সেটা রিমুর। বুকটা ধড়াস করে উঠল। আমি পা টিপে টিপে আদো খোলা জানালায় চোখ রাখলাম। যা দেখলাম তাতে আমার পা থেকে মাটি সরে গেল। দেখলাম আমার ননদ শ্বশুরের সাথে লাগালাগি করছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। রিমু তো এমন প্রকৃতির ছিল না। রিমু শ্বশুরের সাথে খেলবে সেটা কল্পনা করিনি। আমি মনে মনে ভাবলাম এটাই সময় ওদের ঘরে ঢোকার। আমি তাড়াতাড়ি দরজাটা ঠেলে ওদের ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে আমি আরও একবার আশ্চর্য হলাম। ঘরে শুধু রিমুর শ্বশুর ছিলেন না, সাথে আরও একটা ছেলে উপস্থিত ছিল। সেটা হলো রিমুর দেবর। তবে আমাকে ঘরে দেখে রিমু একটুও ভয় পেল না। আমি প্রথমে রিমুকে জিজ্ঞাসা করলাম এসব কি হচ্ছে। রিমু খাট থেকে উঠে একটা তোয়ালে জোড়ালো, তারপর আমাকে টেনে খাটে বসালো। আমাকে খাটে বসে রিমু বলল, দেখো বৌদি, এটা আমার শ্বশুর বাড়ির নিয়ম। এই নিয়ম অনেক আগেই থেকে চলে আসছে। আমি বললাম কি নিয়ম? রিমু বলল, এই বাড়িতে কোনো মেয়েকে কোনো ছেলে লাগাতে চাইলে না করতে পারবে না। কিছুক্ষণ পর রিমুর দেবর কথা বলল। ওর দেবরের নাম বীরেন্দ্র। বীরেন্দ্র এবার রিমুকে বলল, বৌদি তোমার বাসর ঘরে কথাটা বলো। রিমু হেসে বলল, না, আমার লজ্জা করে। রিমুর শ্বশুর পাশেই একটা চাদর জড়িয়ে বসেছিল। এবার সে বলল, দেখো কি এক অবস্থা। তোমার ননদকে বাসর রাতে আমরা 3 বাপ বেটা ভালোবাসা দিয়েছিলাম। আমি এবার আকাশ থেকে পড়লাম। রিমুকে ইশারা করে বললাম, তোমার বর জানে? রিমু বলল, আরে বৌদি, আমি তোমায় কি বললাম, এটা এই বাড়ির নিয়ম, তাই কেউ কিছু মনে করে না। বাসর রাতে এরা 3 জন আমাকে ঘুমাতে দেয়নি। এদের বাড়িতে আমার কোনো কাজ করতে হয় না, কোনো চাপ নিতে হয় না, শুধু আনন্দ চলে।
প্রথম প্রথম খুব খারাপ লাগতো, কিন্তু সত্যি কথা বলতে এখন আমার ভালো লাগে। এদের বাড়িতে আমি এই 3 জনের বউ। সেদিন রিমুর দেবর আমাকেও লাগালো। এরপর আমরা ঘুমিয়ে পড়লাম। আমি সকালে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। প্রায় 1টা নাগাদ রিমু আসলো। রিমু গেছিল তার চাকরের বাড়ি। কি হলো, এতক্ষণ লাগলো কেন? এটা জিজ্ঞেস করতে রিমু বলল, বৌদি আর বলো না, আমি বুঝেছি কেন সুজন কাকু কদিন কাজে আসছে না। আমি বললাম, কেন? রিমু বলল, আমার উপর রেগে আছে, কদিন আমাকে লাগার সুযোগ পায়নি। আর আমারও খেয়াল নাই ওর কথা। ও তো রেগে ঢোল হয়েছিল, তাই এদিকে মুখ তুলে তাকায়নি। তাই গেলাম ওদের বাড়ি, সেখানে ওর রাগ ভাঙালাম আর বললাম আজ থেকেই কাজে আসতে হবে, তবে তোমাকেও সুযোগ করে দিতে পারি। আমার ননদ আমার সামনে বসে তার সকল কাহিনী বলা যখন শেষ করলো, তখন আমারও ইচ্ছে করলো আমি এই 2 দিন রিমুর বাড়িতে থেকে আমিও কেমন যেন হয়ে গেলাম। আমার এই সব গল্প শুনে কিছু মনে হলো না, কিন্তু একের পর এক পরপুরুষ আমার জীবনে এসে কেমন যেন বদলে গেল। সেদিন রাতে রিমুর বর আর শ্বশুর দুজনে মিলে আয়েশ করে খেললো। পরদিন সকালে রিমুকে বিদায় জানিয়ে আমি গাড়ি করে নিজের বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে এসে নিজেকে কেমন যেন নতুন বউ বউ লাগছে। আমার বর বলল, কি ব্যাপার, তোমাকে এমন কেন দেখাচ্ছে? আসলে আমি তো বলতে পারছি না যে তোমার বোনের শ্বশুর বাড়ির লোকেরা তোমার বউকে ইচ্ছে মতো খেলেছে। ওই দিন রাতে আমার বর আমাকে অনেক দিন পর কাছে পেয়ে আমাকে ভালোবাসা দিল। আমি যেন খুব একটা তৃপ্তি পেলাম না, কিন্তু সেদিন বরের সোহাগ করা দেখে বুঝলাম পরপুরুষ অন্য মেয়েকে একটু অন্যভাবেই খেলে। সকাল হতেই আমার বর নিয়ম মতো আমাকে ছেড়ে অফিসে চলে গেল আর আমি একা হয়ে গেলাম। হঠাৎ আমার মাথায় খেয়াল হলো, আমি তো এখানেও ওই রকম করতে পারি, তবে কে হবে সেই বিশ্বস্ত লোক যে আমাকে ভালোবাসা দিবে, কিন্তু আমার বরকে বলবে না। এই সব ভাবতে ভাবতে আমি রান্না করছি। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। আমি দরজাটা খুলতেই কয়টি অজানা ছেলে আমার ঘরের সামনে এসেছে। তাদের মধ্যে একটা ছেলেকে আমি চিনি, এখানকার ক্লাবের ছেলে বিশু। বিশু আমাকে বলল, বৌদি পুজোর চাঁদা দাও। আমি বললাম, কত টাকা? বিশু বলল, কেন দাদা রেখে যায়নি? আজ 3 দিন হলো আসলাম। আমি বললাম, আমি তো বাড়ি ছিলাম না, তাই জানি না। বিশু বলল, ওসব জানি না, আজকের পর আমরা আর আসতে পারবো না। আমি পড়লাম মহাবিপদে। আমি বললাম, ঠিক আছে তোমরা যাও, আর বিশু তুমি ঘরে এসো, দেখি কি করা যায়। বিশু ওদেরকে চলে যেতে বলল। আমি আর বিশু ঘরে ঢুকে দরজাটা দিয়ে দিলাম। বিশু এসে ঘরের সোফায় বসলো। আমি বিশুকে বললাম, আমাকে তোমার বাইকে করে ব্যাংকে নিয়ে চলো, ওখানে আমি টাকা তুলে দিয়ে দেব। ও কিছু বলল না, শুধু হা করে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, ঠিক আছে, আমি স্নান সেরে আসি। স্নান করতে করতে আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। মনে হলো আমি পরে যাব। চোখ যখন আধ বোঝা, তখন বিশু বলে একটা ডাক দিলাম। আমি ভিজে শাড়ি নিয়েই বাথরুমে লুটিয়ে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি খাটে শুয়ে আছি। আমার মাথার সামনে বিশু আমাকে চোখ খুলতে দেখে বিশু বলল, কি ব্যাপার বৌদি, স্নান করতে করতে কি হলো? আমি বললাম, জানি না। আমার তখন শীত শীত লাগলো, কারণ আমার পরনে তখনও ভিজে শাড়ি। আমি বিশুকে বললাম, আমার ভালো শাড়িগুলো নিয়ে এসো। ও নিয়ে আসতে গেল। আমি একটু উঠে বসলাম খাটে, কিন্তু শাড়ি খোলার শক্তি ছিল না। তাই বিশুকে বললাম, বিশু আমার শাড়িটা একটু চেঞ্জ করে দাও। ও যেন আকাশের চাঁদ হাতে পেল। বিশু কিস দিতে শুরু করলো। আমিও ওর সাথে তাল দিতে লাগলাম। একটু পরে শীত লাগা শুরু হয়ে গেল। বিশু আপেল খেতে লাগলো। ও মহারাজাকে এক ধাক্কায় চালান করে দিল। আমি যেন সুখের দেশে হারিয়ে গেলাম। আমার বর আর রিমুর দেবরের থেকে বিশুর একটু বড়। আমি প্রথমে একটু কেঁপে উঠলাম। ও 25 মিনিট ধরে খেললো, মাঝে মধ্যে জোরে বোলিং করে আমার আউট করলো। আমি গায়ের সব শক্তি দিয়ে মহারাজাকে চেপে ধরলাম। ও বেশিক্ষণ টিকতে পারলো না, ও লিটিয়ে পড়লো। একটু রেস্ট নিয়ে দুজনে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এরপর থেকে বিশু আর আমার প্রেম চলতেই থাকলো। আমার বর যখন অফিস যায়, আমি বিশুকে ফোন করে ডেকে নিই, আর বিশু আমাকে পেয়ে ইচ্ছে মতো প্রেম শুরু করে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও তা জানাও। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকো।